অভিযোগ পাল্টা অভিযোগে আবারও সরগরম রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ড। বুধবার সন্ধ্যায় ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা দেব রায়গঞ্জ থানায় ওই ওয়ার্ডেরই 5 জন ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেছেন, গতকাল রাতে স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরের সামনে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে তার পথ আটকায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ শ্লীলতাহানির চেষ্টা করে। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত অপু সরকার ধারালো অস্ত্র দিয়ে তার প্রাণনাশের চেষ্টা করেন বলেও তিনি অভিযোগ করেছেন। ধারালো সেই অস্ত্রের আঘাতে জখম হয় তার হাত, যে কারণে তিনি রায়গঞ্জ হসপিটালে ওই রাতে চিকিৎসাও করান। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন তিনি। অপরদিকে বৈকুণ্ঠধাম রাধাগোবিন্দ মন্দিরের পক্ষ থেকেও বুধবার রাতে রায়গঞ্জ থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয়। মন্দির কর্তৃপক্ষের কথায়, গতকাল রাতে মৌমিতা দেব নিজেই মন্দিরে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাকে মন্দিরের সদস্যরা বাধা দিতে গেলে তিনি তাদের মারতে উদ্যত হন এবং প্রাণনাশের হুমকিও দেন। এমনকি মৌমিতা দেব তাদের নামে মিথ্যা মামলা করবেন বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে বিবাদমান দুই পক্ষ সহ ওয়ার্ড কোঅর্ডিনেটরের কি বক্তব্য শোনাবো আপনাদের। আপনার নাম? আমার নাম অমিত আচার্য। আপনাদের বিরুদ্ধে মৌমিতা দেব নামে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার উপর আপনারা চড়া হয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন এবং শ্লীলতাহানির মতো অভিযোগ তারা করছে। বিষয়টি কি ঘটেছিল? অভিযোগটা কতটা সত্য? অভিযোগটার মধ্যে কোনো ভিত্তি নেই। এটা সর্বপ্রথম একটা ভিত্তিহীন একটা ওনাদের এলিগেন্স দিয়েছে আমাদের। ঘটনাটা কিছুই হয়নি। গতকালকে আমরা মন্দিরেই বসেছিলাম। এটা আমাদের রাধাগোবিন্দ মন্দির, এখানেই আমরা সময় পাস করি। বাড়ির ফ্যামিলিরাও এখানেই আসে, সবার ছোট বড় সবাই এখানে থাকি। তো এখানে আমরা কালকে বসেছিলাম কয়েকজন, আর যারা বয়স্করা ছিল তারা পাশে একটা বাড়িতে কীর্তন করতে গিয়েছিল। তো সে সময় মৌমিতা এসে মন্দিরে ঢোকে এবং ঘটনার সূত্রপাত হচ্ছে সেই আমাদের যে ঘটনাটা বিগত দিনে ঘটেছিল 26 তারিখে ইলেকশনের। তো সেই সময় আমরা একটা মার্চ পিটিশন দিয়েছিলাম এখান থেকে। তো সেই মার্চ পিটিশনে এই মৌমিতার যে দাদা আছে আমাদের উনিও আমাদের এই মন্দিরের প্রেসিডেন্ট, ঠিক আছে। তো উনি একটা ওনার নাম হচ্ছে দেবু মল্লিক। তো সেই দাদা হচ্ছে আমাদের মার্চ পিটিশনে সই করেছিল। তো সেই জন্য কালকে এসে ওখানে ঝামেলা শুরু করে দিল যে আমার দাদার নামে সই করে দিয়েছে, কে কেন করেছে, আমার দাদাকে ফাঁসানো হচ্ছে, হ্যান ত্যান এইসব। তো আমরা সে সময় ওকে বললাম যে সে তো এখন এগুলো বলিস না, তো দাদার সঙ্গে কথা বলে নে। দাদার সঙ্গে কথা বলে বলতো আমাদেরকে বলে কী লাভ আছে, তো দাদাকে বলবি না, আমার দাদা বলেছে যে আমার দাদা সই দেয়নি। তো সেই সময় আমরা ওখান থেকে মন্দির থেকেই বসে দাদাকে ফোন করা হয়েছে এবং দাদা বলেছে যে ওকে ওখান থেকে বের করে দে মন্দির থেকে, এরকম কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি, আমি আমার স্বইচ্ছায় সইটা দিয়েছি। এবং সেটা যদি আপনারা চান ও দাদার সঙ্গে গিয়ে কথা বলে আপনারা দেখতে পারবেন তারা উনি কী বলছে। তো এইটুকুই হয়েছে, আর কিছু না। তারপরে ওই চিৎকার চেঁচামেচি করছিল, ওর মা এসে, ওর বাড়ির লোক এসে ওকে এখান থেকে নিয়ে বাড়ি গেছে। তো আপনারা কি কোনো রকম অভিযোগ দায়ের করেছেন? আমরা দায়ের করেছি। এই বিগত দিনেও ও আমাদের মন্দিরে এসে এরকম ঝামেলা করে গিয়েছে। তো এর আগে এসে মন্দিরে ভাঙচুর করেছে, ঝামেলা করেছে, গন্ডগোল করেছে। তার জন্য আমরা এর আগে জানিয়েছিলাম প্রশাসনকে এই ব্যাপারটা নিয়ে। তারপরে আমরা ওকে এই মন্দির থেকে বের করে দেওয়া হয়, ওই যে এখানে ওনার কোনো অ্যালাউ থাকেই না। তো সেই জন্যই আজকে আবারও এসে একই জিনিস করেছে। এবার আমাদের মন্দিরে কেউ নেই যে ওর সঙ্গে সবসময় কথা বলবে বা কিছু বলবে, কেউ ওকে মানে এখানে অ্যালাউই করে না, পছন্দই করে না। আপনি নিজে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কিন্তু এই মন্দিরে কোনো রাজনীতি চলে না। এখানে আমিও একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং আমাদের যে আর 5 জনের নামে যে শুনলাম যা দেওয়া, যারা এটা অভিযোগটা এসেছে, 5 জনই আলাদা আলাদা সবাই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কোন? আমি আছি কংগ্রেস দলের থেকে। এটা কি রাজনৈতিক দলে? না 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 না, এখানে কোনো রাজনৈতিক বিবাদ নেই। ওনারা তো অভিযোগ করছে যে রাজনীতির কারণেই তাদের বাঁচতে গেলে মানুষকে তো এসব করতেই হবে। আজকে আমাদের প্রায় 90% আমাদের এখানকার যারা যারা আছে এখানে কেউ মন্দির চত্বরে অন্তত কেউ রাজনীতি নিয়ে আসে না। মন্দিরটাতে এই রাজনীতিটা মন্দিরের গেটের বাইরে আমরা থুয়ে তারপর আমরা মন্দিরে প্রবেশ করি, রাজনীতি এখানে কোনো স্থান নেই। আর এই ঘটনাটার আমার যতদূর মনে হয় এই ঘটনাটার সূত্রপাত হচ্ছে 26 তারিখের যে ঘটনাটা হয়েছিল ইলেকশনের, সেই ঘটনার থেকে এই ঘটনার সূত্রপাত। আমরা সেটাও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, আমরা তাদের উপরে ভরসা এখন পর্যন্ত রেখেছি। আবার এটাও তাকে জানানো হলো এবং এই মহিলাটা যে আমাদের নামে এই অভিযোগটা রেখেছে তিনি হচ্ছে আমাদের যে বর্তমান কোঅর্ডিনেটর, প্রাক্তন কাউন্সিলর, তারই মানে
অনুগামী, ওনার সঙ্গেই থাকে। আপনারা এর আগেও ওনাদের বাইট নিয়েছেন, দেখবেন যে ওনার ওয়াইফের পাশেই বসেছিল উনি। তো এটা একটা পরিকল্পিত চক্রান্ত আমাদেরকে, যে আমরা মানে যে ওনারা যে কোনোভাবে প্রমাণ করতে চাচ্ছে যে আমরা খারাপ কাজ করছি বা খারাপ কাজের সঙ্গে যুক্ত, কিন্তু সেটা কোনো মতে পারছে না। নিজেরা যে সন্ত্রাসবাদী, যে সন্ত্রাস সৃষ্টি করে রাখছে, ওনাকে যে বলেছে, উনি বারবার বলছে আমি স্বৈরাচারী, এই স্বৈরাচারীর থেকে স্বৈরাচারী না, আজকে উনি স্বৈরাচারীর থেকে সন্ত্রাসবাদী হয়ে উঠছে এই ওয়ার্ডে। কোথাও কি বারবার তাহলে এই 25 নম্বর ওয়ার্ডে বারবারই গোষ্ঠী কোন্দল? এটা একটা না, গোষ্ঠী কোন্দলের কিছু নেই, আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক না হোক। হ্যাঁ, উনি চেষ্টা করছে, উনি তাই চাচ্ছে। কেননা আমাদেরকে বারংবার এরকম, এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা পুলিশ প্রশাসনের কাছেও গিয়ে কথা বলুন। ওনাদেরকে আমরা এর আগেও জমা দিয়েছি কাজ এর জন্য, আবার কালকেও দিয়েছি। ওনারা একটা এখানে এসে যদি ইনভেস্টিগেশন করে বা দেখে নিবে আশেপাশের লোক কি বলছে না বলছে, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা বয়স্ক লোক, আপনি এই যে কাকুর নামে দিয়েছে, এনার নাম হচ্ছে বিমল মল্লিক, এনার নামে দিয়েছে যে এই কেসটা। তাও ওই যে দিয়েছে অভিযোগটা, উনি হচ্ছে ওনার ভাস্তি হবে। একজন কাকা তার ভাস্তির উপরে এরকম একটা, এটা একটা কোনো মানে ভিত্তিহীন, এটা কোনো একটা যুক্তিযুক্ত কথা হলো? কতটা নিচে নামতে পারে মানুষ। কি নাম দিয়েছেন? মৌমিতা দেব। আমি থানায় অভিযোগ করেছেন, কি বিষয়টা কি? বিষয়টা হলো, কালকে আমি আমার মার বাড়ি দেবপুরী মন্দিরে এখানে আছে, তো আমি আর আমার মা যাচ্ছিলাম ওখানে, বাড়িতেই যাচ্ছিলাম। যাওয়ার পথে ওরা হচ্ছে ভুলভাল টন্টিং করছিল, এমনি ক্রমাগত ওরা করতেই থাকে, টন্টিং করতেই থাকে। তো কোনো সময় এগুলো গায়ে লাগাই না, চলে যাই। তারপরে যে কিছুদিন আগে আমাদের ওয়ার্ডে একটা ঘটনা হয়েছিল, মার্চ পিটিশন করেছিল কাউন্সিলরের নামে। তো ওই মহিলা আর ওর মেয়ে আমাকে ওখানে ধরে বলছে যে ওখানে তোরা কেন আসিসনি বা কেন সই দিসনি বা কিছু, জোর জবরদস্তি। তো ওখানে তখন ওই বিষয় নিয়ে কথা হতে হতে তখন আমি বললাম যে তোরা যে আমার দাদার নামে করেছিস, আমার দাদার নামটাও যে দিয়েছিস, কেন দিয়েছিস? তো সাথে সাথে দেখলাম ওরা ফোন করলো, কাকে ফোন করার সাথে সাথে ওখানে অপু চলে আসলো, পল্টু চলে আসলো, বিকাশ চলে আসলো, সবাই চলে আসলো। এই নিয়ে ওদের সঙ্গে আমার কথা কাটাকাটি হতে থাকে। কথা কাটাকাটি হতে হতে তখন ওখান থেকে আমার মা আমাকে বের করে নিয়ে চলে যায়। এবার আমি যাওয়ার পথে রাস্তায় ওরা আমাকে আবার দ্বিতীয়বার করে ওরা আমাকে অ্যাটাক করছে ওখানে। তখনই একটা ধারালো অস্ত্র দিয়ে আমার গলার মধ্যে এইভাবে কোপ মারার জন্য করেছিল। তখনই আমি হাতটা এভাবে উঠিয়ে দিয়েছি উঁচু করে, হাতের মধ্যে আমার কোপটা পড়ে গেছে। ধারালো একটা অস্ত্র ছিল ওর হাতে, মানে গলার মধ্যে এভাবে। ওটা হচ্ছে সবাই মিলেই হাতাহাতি করছিল, আর অপুর হাতে ওটা ছিল। আর এই যে এখানেও বাড়ি মেরেছে, এখানে বাড়ি মেরেছে, এমনভাবে বাড়ি মেরেছে যে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচণ্ডভাবে। আর আমি যখন হাত দিয়ে আটকাতে গেছি তখন কোপটা আমার হাতে এসে পড়েছে, নাহলে ওরা আমাকে কালকে মেরেই ফেলতো। হ্যাঁ, ওই হিংসাত্মক আক্রমণ, ওই ওয়ার্ডের ওই ব্যাপার নিয়ে, এই কাউন্সিলরকে ক্রমাগত ওরা টর্চার করে যাচ্ছে কাউন্সিলরের নামে। আজকে আমি কাউন্সিলরের সঙ্গে, এবার আমরা দেখেন, আমি একজন মহিলা সমিতির কাজ করি, একজন সোশ্যাল ওয়ার্কার। এবার আমরা তো আর ওদের কথা মতন সবার সঙ্গে তো, যাত্রার সাথে তো আমরা কোনো শত্রুতামি করতে পারি না, কিন্তু ওদের কথা জোর জবরদস্তি ওরা সই করতে হবে কাউন্সিলরের বিরুদ্ধে, কাউন্সিলরের বিরুদ্ধে যেতে হবে, এই ওয়ার্ডে থাকতে গেলে কাউন্সিলরের বিরুদ্ধে গিয়ে থাকতে হবে, এটা ওদের কথা। আর অনবরত ওরা বাড়ি বাড়ি সব মহিলাদের আমার বাড়ির সামনে এখানে এসে প্রতিদিন 10:30 থেকে, রাত্রি 10:30 থেকে ওরা এসে এখানে মদ খাবে, বাজে বাজে ভাষায় গালাগালি করবে। এরকম ভাবে দিনের পর দিন ওদের চলছে এইভাবেই অত্যাচার। তো কালকে ওরা আমাকে এইভাবে অ্যাটাক করেছে। হ্যাঁ, পার্টি করে ওরা, পলিটিক্যাল, ওরা কংগ্রেস পার্টি করে। আমি টিএমসি পার্টিতে আছি। রাজনীতির দিকেই এটা সম্পূর্ণ যাচ্ছে, যেহেতু কিছুদিন আগে ভোটের সময় একটা গন্ডগোলের ইস্যু ধরেছিল কাউন্সিলরের বিরুদ্ধে, সেরকম কোনো গন্ডগোল কিছুই হয়নি, কারণ প্রথম থেকে আমরা ওখানে সবাই ছিলাম প্রেজেন্ট। কিন্তু তারপরে কদিন বাদেই ওরা 2-3 দিন পরেই হলো কাউন্সিলরের নামে একটা মার্চ পিটিশন করেছিল, ভুল মার্চ পিটিশন করেছিল, সেখানে আমার দাদার নামটাও বসিয়ে দিয়েছিল। আমি সেই বিষয়তেই বলেছিলাম কালকে, ওটাই আমাকে যখন ওটা ধরেছিল ওখানে, আমাকে বলছে যে তুই কেন আসলি না? আমি বললাম কেন, আমি এগুলো ভুলভাল লিখেতে তো আমি যেতে পারবো না। তো আমি তখন বললাম যে আমার দাদার নামটা কেন সই করেছিস, কেন লিখেছিস? তারপরে ওরা বলছে যে এই ওয়ার্ডে থাকতে গেলে ওদের মতে থাকতে হবে, এই ওয়ার্ডে থাকতে গেলে কাউন্সিলরের বিরুদ্ধে হয়ে থাকতে হবে। তো সেটা তো আমরা পারবো না ওইভাবে থাকতে, কাউন্সিলরের সঙ্গে তো আমাদের মিলে চলতেই হবে, এই ওয়ার্ডের মাথা তো উনি, মানতে হবে তো ওনাকে আমাদের কাউন্সিলর হিসাবে। কিন্তু পাল্টা ওনারা অভিযোগ করছে যে আপনি ওই স্থানীয় একটি আশ্রমে যান এবং সেখানটায়
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং সেখানটায় গিয়ে আপনি বারবার হুমকি দিচ্ছেন এমনটাও অভিযোগ করেছে তারাও লিখিত অভিযোগ দায়ের করেছে এখানে। সেই আশ্রম যেটা রাধা গোবিন্দ মন্দির আছে সেটা আমার বাবার নিজের হাতে ওই আশ্রমটা করা। তো আমার বাবা গত হয়ে যাওয়ার পর থেকে আমরা ভাই বোনরাই ওই মন্দির চালাতাম, ওটা আমাদেরই মন্দির ছিল, চালাতাম। তারপরে ওরা কি করে জোর জবরদস্তি কাউন্সিলরকে 2021 সালে যখন ফাঁসিয়ে দিল, ফাঁসিয়ে দেওয়ার পরে কাউন্সিলরও আমার বাবাকে হেল্প করতো যথারীতিভাবে ওই মন্দিরের উপলক্ষে। তারপরে যখন কাউন্সিলরকে ওরা ফাঁসিয়ে দিল অপুজে, তারপরে কি করলো, ওরা ওই মন্দিরে জোর জবরদস্তি করে ঢুকে গেল, ঢুকে গিয়ে ওরা রাজনীতি পলিটিক্স খাটাতে থাকলো। ওই মন্দির ওরা এই ওয়ার্ডের প্রতিটা মন্দির ওরা দখল করার উদ্দেশ্যে আছে। এর আগে একটা দুর্গা মন্দির ওরা দখল করতে গিয়েছিল, সেটা নিয়েও অনেক রকম ঘটনা হয়ে গেছে, মহিলাদের মারতে গেছে, মারছে। তারপর আমাদের এই রাধা গোবিন্দ মন্দিরটা ওরা দখল করে বসে রয়েছে, ওখানে পুরোপুরিভাবে রাজনীতি পলিটিক্স করছে ওরা। এমনকি ওই পেছনে আমাদের মন্দিরের ঘরগুলো যে রয়েছে, সেই মন্দিরে প্রতিদিন সন্ধ্যার পরে কোথা থেকে সব বাইরের বাজে বাজে সব মহিলাদেরকে নিয়ে এসে ওই ঘরের ভেতরেই ওরা মদ খাচ্ছে, সবাই মদ খাচ্ছেন, অনেক রকম নোংরামো করছে। সেটা আমি ওদেরকে বলতে গেলাম যে তোরা এইভাবে মন্দিরের ভিতরে এগুলা কি করছিস, তখন ওরা বলছে যে এখান থেকে বেরো, নাহলে কিন্তু মার্ডার করবো। এর আগেও ওরা আমাকে হুমকি দিয়েছিল এই মন্দিরের বিষয় নিয়ে, যে এই মন্দিরে এক পাও রাখতে পারবি না, এখন এটা আমাদের মন্দির, মানে ওরা উল্টাপাল্টা ভুলভাল কাজ করে যাচ্ছে ওই মন্দিরের ভিতরে। এর আগেও অনেক রকম ওই মন্দিরে হয়ে গেছে এসব বলতে যাওয়াতে। কিন্তু তারপরে কালকে ওরা আমাকে পুরোপুরিভাবে ওদের চক্রান্ত, এটা মানে ফাঁসিয়ে দেওয়া, বা এর আগেও বলেছিল যে আমাকে মার্ডার করবে, কিন্তু কালকে একদম সত্যি সত্যি ওরা অস্ত্র চালিয়ে দিয়েছে। কালকে যদি আমি হাতটা না উঠাতাম, আমি হয়তো আজকে বেঁচে থাকতাম না হয়তো। হ্যাঁ, হ্যাঁ, আমার প্রচন্ড আতঙ্ক কাজ করছে, কারণ এইভাবে তো চলা যায় না। না, কালকে যেভাবে আমার উপরে অ্যাটাক হয়েছে, ওরা আমাকে মেরে ফেলতে পারে, হুমকি দিয়েছে, মেরে ফেলবেই বলে। তো আমি সেজন্য আমি সবাইকে বলতে যাচ্ছি যে আমার আমি তো একটা সেফটি কিভাবে থাকবো আমি সেটা চাচ্ছি, আমার সেফটির একটা কোনো কিছু চাচ্ছি আমি। কালকে এটা শুনলাম রাত্রি 9:30টার দিকে। কালকে শুনলাম এর আগে 2 দিন আগে একটা স্বৈরাচারী বলে একটা মাস পিটিশন হয়, সেখানে মাস পিটিশনের আমাদের 3000 ভোটার 13,000 টোটাল নাগরিক হয়েছে 13,000, তার মধ্যে 3000 ভোটার। এই 3000 ভোটারের মধ্যে মানে তারা একটা মাস পিটিশন করে 60 জন, তার মধ্যে 20 জনের সই জাল করে নিয়েছে। সেই জালের মধ্যে মমিতার দাদা দেবু মল্লিক আর তার ভাইপো দেবু মল্লিক ছিলেন না, তার সইটা উনি জাল করেছে। আর তার ভাইয়ের কাছে গেছিল, ভাই বউয়ের কাছে সই চেতে গেছিল, তার ভাই বউ না করাতে তাকে মহিলাকে অখাদ্য ভাষায় গালিগালাজ করে। এটা মমিতার লাগে, মমিতা এই নিয়ে একটু উচ্চবাচ্য করে বা প্রেস মিট করা হয়, করার পরেও সে এই জিনিসটা বলে। তারপর তো মমিতার প্রতি একটা রাগ হচ্ছে। পরে মমিতা যখন ঘটনাটা ঘটে, তখন মমিতা একটা ছবি আমাকে পোস্ট করে যে দাদা আমাকে গলায় কোপ মারতে গেছিল, আমি হাত ধরছি, সেই হাতের দিয়ে অজস্র রক্ত, সেটা মানে আপনারা ফুটেজটা পেয়েছেন। সেই ফুটেজটা দিয়ে তাকে জোর জবরদস্তি কিছু দুষ্কৃতী তাকে ভিতরে নিয়ে যায়, নোংরা একটা চিন্তা ভাবনার বা ধারণা ছিল। যখন ওকে কোপ মারে তখন হাত দিয়ে ঠেকাতে যায়, সঙ্গে সঙ্গে যখন তার এটা দেখলাম, দেখার পর আমার এখান থেকে ছেলেমেলে পাঠালাম থানাতে আইসি সাহেব বা প্রশাসনের সাথে কথা হয়েছে। যারা বড় খেলা খেলবে তারা ছোট মোটো খেলাতে তাদের এনার্জি থাকে না, তারা বড় বড় খেলোয়াড়েরই রাজনীতিতে আমাদের অনেক কিছু বড় বড় সংগ্রামের সাথে বড় বড় বিপদের সাথে আমাদের লড়াই করতে হয়। তাই আমরা এই ছোট মোটো ব্যাপারটা কোথাও সময় মাথায় রাখি না। কিন্তু যখন কালকে এটা শোনার পর সঙ্গে সঙ্গে গেলাম, প্রশাসন বলছে যে জিনিসটা আমরা অনুভব করছি, আইনগতভাবে আমরা যেটা প্রশাসনের মানে আইনের যে দ্বারস্থ হয়, আইনের যে লড়াই, ন্যায্য যেটা বিচার, সেই বিচারের আশা রাখছি। সেই বিচারের আশা রাখছি। পাড়ার লোক বুঝতে পারছে, ওয়ার্ডের লোক সবসময় অনুভব করতেছিল যে এই ধরনের পরিবেশ আমাদের ছিল না। কয়টা মানুষ ব্যক্তিগত তাদের মদারু বলতে পারেন, তারা সমাজের কোনো কাজে তারা কোনোদিন আজ পর্যন্ত 20 বছর 25 বছরে কেউ বলতে পারবে না যে সমাজে তারা কোনো কাজে আসে। তার জন্য তারা আছে। এখন আমরা আইনের দ্বারস্থ হয়েছি, সেই মহিলাটা যেন সত্যিকারের বিচার পায় সেই আশায় আমরা পথ দেখছি। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Mama stepped in so late, stayed in that jail, did
K-Robbin and kicking in doors. Then went from a half to selling to no. But you see, shawty, my mom was a cheap rapper. Gotta be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell to be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।